জোটের কট্টরপন্থীদের মন রক্ষায় গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন, জিম্মি উদ্ধারে অস্থায়ী সরকার গঠনের আহ্বান বিরোধী নেতার। ভোটাধিকার যাত্রা কর্মসূচির অষ্টম দিনে বিহারে রাহুল গান্ধীর মোটরবাইক নিয়ে শোডাউন, সাথে অংশ নিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে ভেনেজুয়েলার সামরিক বাহিনীতে যোগ দিচ্ছে হাজার হাজার মানুষ। মার্কিন নৌবহর পাঠানোর সিদ্ধান্তের নিন্দা কয়েকটি লাতিন দেশের। গাজায় আগ্রাসন বন্ধ হলেই ভেঙে পড়বে ইসরায়েলের সরকার, আর তাই জোটের কট্টরপন্থী সদস্যদের মন রক্ষায় গাজা সিটি দখলে নতুন করে বর্বরতার মাত্রা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামরিক বাহিনীর সদস্যদের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য ডেইলি মারিভের প্রতিবেদনে করা হয়েছে এমন দাবি। এদিকে বর্তমান প্রশাসন জিম্মি উদ্ধারে ব্যর্থ হওয়ায় 6 মাসের জন্য বিকল্প সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটির বিরোধী দলীয় রাজনীতিবিদ বেনি গান্তজ। একদিকে জিম্মি উদ্ধারের দাবিতে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ, অন্যদিকে গাজায় চরম অমানবিক পরিস্থিতিতে তীব্র হচ্ছে আন্তর্জাতিক চাপ। এরপরও কেন উপত্যকায় আগ্রাসন বন্ধ না করে উল্টো বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু? দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে, নিজের গদি টিকিয়ে রাখতেই নানামুখী চাপ তোয়াক্কা না করে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বর্বরতা অব্যাহত রেখেছেন নেতানিয়াহু। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদে এরই মধ্যে জোট ছাড়ার ঘোষণা দিয়েছে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের দলগুলো। গাজায় অভিযান বন্ধ হলে একই পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভির, বেজালাল এসমোরিসরাও। সামরিক বাহিনীর বরাতে সংবাদ মাধ্যম দ্য ডেইলি মারিভের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কট্টরপন্থী নেতারা জোট ছাড়লে ভেঙে পড়বে সরকার। এই আশঙ্কায় জিম্মিদের জীবন হুমকিতে ফেলছেন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে 6 মাস মেয়াদী অস্থায়ী সরকার গঠনের আহ্বান জানিয়ে নেতানিয়াহুর উপর নতুন করে চাপ বাড়িয়েছেন বিরোধী দলীয় নেতা বেনি গান্তজ। বলেন, জিম্মি মুক্তির পাশাপাশি সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ আইন সংস্কারেও কাজ করবে এই সরকার। এছাড়াও 2026 সালের বসন্তের মধ্যেই ইসরায়েলে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাবও দিয়েছেন তিনি। এর আগে দেশের নিরাপত্তাকে তোয়াক্কা না করে নিজের রাজনৈতিক এজেন্ডাকে গুরুত্ব দেওয়ার অভিযোগে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন গান্তজ। আমাদের জিম্মিদের জীবন হুমকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে আমি নেতানিয়াহু, ইয়ার লাপিদ, লিবারম্যানকে আহ্বান জানাই, জিম্মিদের মুক্তি এবং আমাদের সেনাদের সহায়তার লক্ষ্যে সীমিত সময়ের জন্য অস্থায়ী সরকার গঠন করুন। 6 মাসের মধ্যে আমরা এই দুটি কাজ শেষ করে নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাব। সম্প্রতি চাপের মুখে গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন এমন দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও কাতার ও মিশরে দেশটির কোনো প্রতিনিধি পাঠানোর তথ্য পাওয়া যায়নি এখনো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আবারও বিক্ষোভে উত্তাল হলো ইসরায়েলের রাজপথ। জিম্মিদের ফিরিয়ে আনতে এবং গাজায় চলমান অভিযান বন্ধের দাবিতে আন্দোলন আরও জোরদার হয়েছে দেশটিতে। শনিবার সাপ্তাহিক র্যালিতে যোগ দিতে তেল আবিবের রাস্তায় নামে হাজার হাজার মানুষ। রাজধানীর হোস্টেজ স্কোয়ারে সড়ক অবরোধ করে তারা। পোস্টার ও ব্যানার হাতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। সব বন্দীদের দেশে ফিরিয়ে আনতে চুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জোরালো দাবি জানায় জিম্মিদের স্বজনরা। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপও কামনা করেন তারা। এ সময় 61 বছর বয়সী এক নারীকে সহিংসতার অভিযোগে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে গাজার পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগও করা হয়। ইসরায়েলি আগ্রাসনে গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। শনিবার হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 63 জন। ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে গুলিতে মারা যান কমপক্ষে 22 জন। জয়তুন এলাকায় তীব্র গোলাবর্ষণ করে আইডিএফ। সাবরা এলাকায় আগ্রাসনে প্রাণ হারিয়েছে এক শিশু। জিকিম ক্রসিং এলাকায় চালানো আক্রমণে মৃত্যু হয় এক সাংবাদিকের। উত্তর গাজার জাবালিয়ায় বসতবাড়ি লক্ষ্য করে চালানো হয় হামলা, নিহত হন অন্তত 3 ফিলিস্তিনি। এছাড়া আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে বোমা হামলায় নেতানিয়াহু বাহিনী। অবশ্য আইডিএফের সেনা ট্যাঙ্ক ও সামরিক যান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে হামাস। গাজা ইসরায়েলি অভিযানের সময় নিজেদের বিস্ফোরকের আঘাতেই প্রাণ হারালো আইডিএফের এক কমান্ডার। শনিবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে
এই দুর্ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে কিছু স্থাপনা ধ্বংস করার সময় অজ্ঞাত কারণে আগেভাগেই বিস্ফোরিত হয় একটি ইসরায়েলি বিস্ফোরক। আর এতেই প্রাণ হারান ২০ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা। তার নাম ছিল ওরি গার্লিক। কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন তিনি। গাজায় হামাস বিরোধী স্থল অভিযান এবং সীমান্তবর্তী এলাকায় চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলের প্রাণহানি দাঁড়িয়েছে ৪৬০ জনে। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখলেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান। শনিবার এই তথ্য জানিয়েছে আঙ্কারা কর্তৃপক্ষ। চিঠিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে গাজার শিশুদের দুর্দশা নিয়ে কথা বলতে মেলানিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন এমিনে। তিনি আরও বলেন, সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন ফার্স্ট লেডির চিঠি পাঠানোর ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই চিঠিটি লিখেছেন তিনি। ইউক্রেনের শিশুদের প্রতি যে সংবেদনশীলতা মেলানিয়া দেখিয়েছেন তা গাজার শিশুদের প্রতিও দেখাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তুর্কি ফার্স্ট লেডি। ভোটাধিকার যাত্রা কর্মসূচির ৮ম দিনে বিহারে মোটর বাইক নিয়ে শোডাউন করলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার পাশাপাশি বাইকে চেপে শোডাউনে অংশ নেন রাষ্ট্রীয় জনতা দল আরজেডি প্রধান তেজস্বী যাদব। ভোটাধিকার যাত্রার ৮ম দিনে বিহারের পূর্ণিয়া থেকে শুরু হয় এ শোডাউন। জেলার ফরবেশগঞ্জ থেকে যাত্রা শুরু করে আরারিয়া জেলায় শেষ হয় শোডাউন, যেখানে আরজেডির প্রধান কমিউনিস্ট নেতা দীপঙ্কর ভট্টাচার্য ও ভিআইপি পার্টির প্রতিষ্ঠাতা মুকেশ সাহানিকে নিয়ে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন রাহুল গান্ধী। এ সময় ভোটার তালিকা থেকে বিপুল মানুষের নাম বাদ পড়ায় বিজেপি ও নির্বাচন কমিশনের তুমুল সমালোচনা করেন তিনি। বিহারে এসআইআর প্রাতিষ্ঠানিকভাবে ভোট চুরি করার একটি পদ্ধতি। বলা হচ্ছে লাখ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। বিরোধী দল অভিযোগ জানাচ্ছে, তবে বিজেপির তরফ থেকে কোনো অভিযোগ নেই। কেন? কারণ পার্টনারশিপ। বিজেপি ও নির্বাচন কমিশনের মধ্যে পার্টনারশিপ রয়েছে। ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইতে তার সমাবেশে জড়ো হয় প্রায় ৪ লাখ মানুষ। এ সময় নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। রাজনীতিতে পদার্পণের পর থেকেই নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনায় এসেছেন এই অভিনেতা। অভিনয় জগতের পাশাপাশি রাজনীতিতেও এখন থালাপতির ব্যাপক প্রভাব। ঢল লাখো মানুষের সামনে দুহাত প্রসারিত করে বীরের মতো দাঁড়িয়ে থালাপতি বিজয়। দীর্ঘ ক্যারিয়ারে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় অভিনেতার তকমা পাওয়া বিজয় এখন রাজনীতির মাঠেও তুলেছেন ব্যাপক আলোড়ন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আলোচিত দল থালাপতি বিজয় তামিলগা ভেট্রি কাজাগাম শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইয়ের সমাবেশে শুধু তার ভাষণ শুনতেই জড়ো হয় প্রায় ৪ লাখ মানুষ। জনসভায় বিজেপিকে তার আদর্শগত শত্রু এবং তামিলনাড়ুর ক্ষমতাসীন দ্রাবিড়িয়ান মুনেত্র কাজাগাম ডিএমকে রাজনৈতিক শত্রু ঘোষণা করেন থালাপতি। ব্যাপক জনসমাগমের কারণে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে থালাপতি ও তার দল টিভিকে। জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণী থাকে, কিন্তু সিংহ থাকে একটাই, এবং সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। টিভিকে কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সাথে আছে। আসুন আমরা ফ্যাসিবাদী বিজেপি এবং বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই। It is not only a description but also a clear declaration. 2021 সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় একসময় থালাপাতির ফ্যান ক্লাব হিসেবে যাত্রা শুরু করা বিজয় মাক্কাল ইয়াক্কালাম। সে সময়ই 169টি আসনের 115টিতে জয়লাভ করে দলটি। এরপরই রাজনৈতিক অঙ্গনে বিজয়কে নিয়ে শুরু হয় আলোচনা। তার রাজনীতিতে যোগ দেয়া নিয়েও শুরু হয় জোর গুঞ্জন। 2024 সালে গুঞ্জনকে সত্যের রূপ দিয়ে তামিলগা ভেট্রি কাজাগাম দল গঠন করেন বিজয়। তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা নিটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপতি। এছাড়াও পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে ভোট কেন্দ্রে সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি। চলতি বছর রমজানে ইফতার করেন তামিলনাড়ুর মুসলিমদের সাথে। এসব ঘটনায় বেশ কয়েকবারই তুলেছেন আলোড়ন। লিও মেরসাল সরকার, থেরির মতো বহু জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন বিজয়। রাজনীতির মাঠে তার আগমনটাও হয়েছে বেশ হিরোইক। সেসবের ভিত্তিতেই ধারণা 26-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছেন থালাপতি বিজয়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
ঘনিষ্ঠ হচ্ছে ভারত চীন। 50% মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বেইজিংয়ের দিকে ঝুঁকছে দিল্লি, এমন মত বিশ্লেষকদের। শীর্ষ পর্যায়ের বৈঠকে বেশ কিছু যৌথ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। তবে কি নতুন বাণিজ্যিক জোট তৈরির পথে এগুচ্ছে এশিয়ার দুই পরাশক্তি? বিশ্লেষকরা বলছেন, ভিন্ন ভিন্ন স্বার্থে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে ভারত চীন। ফেব্রুয়ারিতেই ট্রাম্প মোদির সাক্ষাৎ হয় ওভাল অফিসে। সে সময় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রীকে পরম মিত্র হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। মাঝে কয়েকটা মাস, কিন্তু পাল্টে গেছে সম্পর্কের সমীকরণ। চলতি মাসেই দিল্লির ওপর পড়ে 50% বর্ধিত শুল্কের খড়গ। অপরাধ রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় অব্যাহত রাখা। ট্রাম্পের গেল মেয়াদ থেকে গড়ে তোলা সুসম্পর্ক এক ধাক্কায় ঠেকে তলানিতে। এমন যখন সাপে নেউলে পরিস্থিতি, সে সময় চীন ভারতের মতো বৈরী প্রতিবেশীর আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেছেন বিশ্লেষকরা। মধ্য আগস্টেই দিল্লি সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। প্রধানমন্ত্রী সহ ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে হয় বৈঠক। সরাসরি বিমান চলাচল, ভিসা প্রক্রিয়া এবং সীমান্ত বাণিজ্য সহজীকরণ সহ বেশ কিছু পদক্ষেপ নেয় উভয় পক্ষ। তবে কি এশিয়া মহাদেশে তৈরি হতে যাচ্ছে নতুন ইকোনমিক ব্লক? বিশ্লেষকরা বলছেন, সীমান্ত সংঘর্ষের মতো বিরোধপূর্ণ সম্পর্ক থাকলেও মার্কিন শুল্কারোপী কাছাকাছি এনেছে এশিয়ার দুই পরাশক্তিকে। ভারতের সাথে কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে চীন। অপরদিকে মার্কিনদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চড়া মূল্য দিচ্ছে নয়াদিল্লি। চীন ও ভারতের মধ্যে সুসম্পর্ক এশিয়াতে ওয়াশিংটনের প্রভাবমুক্ত একটি বাণিজ্যিক জোট সৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, কৌশলগত কারণেই দিল্লিকে কাছে টানার চেষ্টা করছে বেইজিং। অপরদিকে পরিবর্তিত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই চীনের সাথে সম্পর্ক জোরদার করছে ভারত। সম্পর্কের উন্নতি ঘটলে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাব কিছুটা কমবে ভারতে। তাছাড়া কমতে পারে দুদেশের বাণিজ্য ঘাটতিও। অপরদিকে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর কাছে একটি বিশ্বাসযোগ্য সামরিক ও অর্থনৈতিক পার্টনার হয়ে ওঠার সুযোগ পাবে চীন।